Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? অধ্যায় ১৪। লেবু আর আদা কুচি দেওয়া ধোয়া ওঠা গরম চায়ে ছোট্ট একটা চুমুক দিয়ে বারান্দা থেকে আবার নিচের রাস্তার দিকে তাকাল। গত পরশু রাতে এক দুশ্চিন্তার অবসান ঘটাতে গিয়ে আরও এক রাশ দুশ্চিন্তার বোঝা নিয়ে ফিরে এসেছিল সে। সেই দুশ্চিন্তার বিষয়ের নিষ্পত্তি হয়নি বটে, তবে সেটা ভুলে থাকার জন্যে প্রয়োজনীয় রসদের বন্দোবস্ত হয়েছে। আর তার বন্দোবস্ত করেছে বশির। এই মুহূর্তে যার পথ চেয়ে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে সে। আহা, আমার এন্টারটেইনমেন্টও হবে, কাজও হবে, ভাবতে ভাবতে চোখজোড়া চকচক করে উঠল তার। এইবার দেখি কোন শালা বলে ওল্ড ওয়াইন ইন নিউ বটল। গত ৩-৪ বছর ধরে যে কাজ সে করে আসছে সেই কাজে কখনোই কোনো ধরনের জটিলতার সম্মুখীন তাকে হতে হয়নি তা নয়, হয়েছে। অনেকবারই অনেক ধরনের জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছে সে। সেসব পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে হেন কিছু নেই যা করতে সে প্রস্তুত ছিল না। কিন্তু তাই বলে মানুষ খুন করার কথা সে কখনো স্বপ্নেও ভাবেনি। অথচ এবারের পরিস্থিতি সামাল দিতে কিনা পরপর ২টো মানুষকে খুন করতে হয়েছে তার। প্রথম খুনটা যদিও সে নিজে হাতে করেনি, তবুও সেই খুনের পেছনে মাথাটা তো তারই কাজ করেছে। আর দ্বিতীয় খুনের পেছনে মাথা আর হাত দুটোই তার ছিল। হ্যাঁ, সবুজকে খুন করার পুরো পরিকল্পনাটা নিজের মাথার ভেতরে সাজিয়ে সেই পরিকল্পনা নিজের হাতেই বাস্তবায়ন করেছে সে। পরিকল্পনা বাস্তবায়ন করে ফেরার পরে বেশ কিছুক্ষণ এই ভেবে নিশ্চিন্তই ছিল যে ফাড়া কেটে গেছে। কিন্তু কিছুক্ষণ না যেতেই তার মাথায় এসে ভর করে রাজ্যের দুশ্চিন্তা। পা ক্লোরোফর্মের শিশিটা তো পানিতেই ফেলা হয়নি, ওটা ওই বাজারের মধ্যেই ফেলে এসেছি। ব্যাপারটা মনে পড়তেই আটকে উঠেছিল সে। পুলিশ যদি ওটা থেকে আমার হাতের ছাপ পেয়ে যায়? ধুর বা, সবুজের মোবাইল ফোনের ওই ইটটার সাথে ক্লোরোফর্মের শিশিটাও পানিতে ফেলে দিয়ে আসা উচিত ছিল। এসব নিয়ে দুশ্চিন্তায় তার মাথা একেবারে ঘেটেছিল। এর মধ্যে আবার যখন জানতে পারল যে পুলিশ ধলেশ্বরী নদীর তীরে পাওয়া বেওয়ারিশ লাশটাকে রেহনুমা আক্তার রানু হত্যার প্রধান আসামি সবুজের মৃতদেহ বলে শনাক্ত করেছে এবং এখন এই মামলার তদন্ত করবে ডিবি, তখন তো তার রীতিমতো যায় অবস্থা। সবার সামনে যতই স্বাভাবিক আচরণ করুক না কেন, ভেতরে ভেতরে তার যে কী অবস্থা সেটা কেবল সেই জানে। তবে আজ বিকেলে বশিরের ফোন কল তাকে সেই অবস্থা থেকে একরকম উদ্ধারই করেছে বলা যায়। বশিরের সঙ্গে কথা বলে মুহূর্তের মাঝেই মন মেজাজ সব ভালো হয়ে গেছে তার। ধুর, যা হবে পরে দেখা যাবে, এখন আগেরটা আগে। বশিরের সঙ্গে ফোন আলাপ সেরে নিজেকে এ কথা বলেই বুঝ দিয়েছিল সে আজ বিকেলে। চায়ের কাপের শেষ চুমুকটা দিয়ে আবার রাস্তার দিকে তাকাল সে। বশির হারামজাদাটা এত দেরি করছে কেন রে বা। অধ্যায় ১৫। কলিং বেলের শব্দ শুনে দরজাটা খুলল বাদল। সালাম আলাইকুম স্যার। কী রে কামাল, তুই এখানে? দরজার বাইরে কামালকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাকই হল বাদল। আপনারে ফোনই দিতাম স্যার, কিন্তু একটু আগে আমার ফোনের চার্জ শেষ হইয়া ফোন বন্ধ হইয়া গেছে। দাঁত বের করে বলল কামাল। ভাবলাম বাসায় যাইয়া ফোনে চার্জ দিয়া তারপর আপনারে কল দিতে অনেক সময় চইলা যাইব, এই চাইতে আপনার বাসায়ই চইলা আসি। খবর আছে কোনো? জব্বের খবর আছে স্যার। চোখ টিপ মারল কামাল। সেই খবর দিতেই তো আসলাম। ঠিক আছে, ভেতরে আয়। দরজা থেকে সরে দাঁড়িয়ে কামালকে বাসার ভেতরে প্রবেশ করার জায়গা দিল বাদল। ভেতরে ঢুকল কামাল। বাদল দরজাটা লাগিয়ে দিয়ে তাকে পথ দেখিয়ে একটা কাঠের চেয়ারে বসতে ইশারা করল। সেই চেয়ারটাতে বসল সে। এরপর আরেকটা চেয়ার টেনে তার মুখোমুখি বসল বাদল। বল এবার, বাদল প্রশ্ন করল। কি খবর? কামাল, যে কিনা পেশায় একজন দালাল, আর সেই সঙ্গে বাদলের সবচেয়ে বিশ্বস্ত তথ্য সরবরাহকারীদের মধ্যে একজন, সে বলতে আরম্ভ করল। স্যার, আপনি আমার হোয়াটসঅ্যাপে যেই দুজনের ছবি দিছিলেন তার মধ্যে সোফায় যে বসা তারে তো প্রায় সবাই চিনে, রাজনীতিবিদ বইলা কথা।
ওই ছবিটা আমি আমার নেটওয়ার্কে সবাইরে পাঠাইয়া জিজ্ঞেস করছি যে এই দুজনের মধ্যে কারোর সাথে কখনো তাদের কোনো লেনদেন হইছে কি না। প্রায় সবাই কইল এই লোকেরে তারা খালি টিভিতে দেখাই চেনে, কিন্তু সামনাসামনি কখনোই দেখে নাই। আর এই রাজনীতিবিদ কিংবা তার পাশে দাঁড়ানো লোকটার সাথে তাদের কারোরই কখনো কোনো লেনদেন হয় নাই কোনো দিন। বাদল যার পরনাই বিরক্ত হল। এই তোর জব্বের খবর? না না স্যার, খবরটা হইতেছে গিয়া। একান ওকান হেসে কামাল বলল, এফডিসির ডান্স ডিরেক্টর বাবলু, যারে সবাই ডান্স মাস্টার বাবলু নামে চিনে, তার অ্যাসিস্ট্যান্ট টিপু লুকাইয়া সুরাইয়া দালালির কাজও করে মাঝে মধ্যে। এইটা খুব কম লোকে জানে, এমনকি ডান্স মাস্টার বাবলুও জানে না। কারণ একে তো টিপু এই লাইনে রেগুলার না, তার উপর আবার এফডিসি বা তার ধারের কাছে এলাকাতে এইসব কাজ সে করে না। কথা বলতে বলতে মুখে লালা জমে উঠেছিল কামালের। শুরুত করে সেই লালা ভেতরে টেনে নিয়ে আবার বলতে লাগল, এখন রেগুলার না হইলে যেহেতু এই লাইনে তার টুকটাক আনাগোনা আছে, সেই সুবাদে আমরা নেটওয়ার্কের কেউ কেউ তারে একটু আধটু চিনি, আমার সাথেও পরিচয় আছে। তাই ছবিটা আমি তারেও পাঠাইছিলাম। কিছুক্ষণ পরে সে আমারে ফোন দিয়া বলে ওই ছবিতে রাজনীতিবিদ সৌরভ তরফদারের পাশে দাঁড়ানো লোকটারে নাকি সে চিনে। এবার খানিকটা নড়েচড়ে বসল বাদল। কিভাবে চেনে? টিপুজার অ্যাসিস্ট্যান্ট ওই ডান্স মাস্টার বাবলু, কামাল বলে যাচ্ছে। সে মাঝে মধ্যে বিভিন্ন প্রডিউসারদের কাছে মেয়ে সাপ্লাই দেয়। ওই মেয়েগুলো হলো সিনেমার এক্সট্রা। বাবলু তাদেরকে লোভ দেখায় যে প্রডিউসারে খুশি করতে পারলে পরের সিনেমায় ভালো রোল কনফার্ম। এই লোভে পইরা অনেক মেয়ে রাজিও হয়। তো টিপো দেখছে ওই রকম একটা মেয়েরে বাবলু পেরাই ছবিতে তরফদার সাহেবের পাশে দাঁড়ানো ওই লোকের সাথে গাড়িতে উঠাই দেয়। আর ওই লোকও অন্য কোনো মেয়েরে নেয় না, এই একটা মেয়েরেই নেয় প্রত্যেকবার। বাবলু ওই লোকের কাছে কেন মেয়ে সাপ্লাই দেয়? সে তো আর প্রডিউসার না। বা হাতের অনামিকা দিয়ে কান চুলকাতে চুলকাতে কামাল জবাব দিল, স্যার ওই লোক কে বা কি করে সেইটা তো আমি জানি না, কিন্তু যতদূর জানি সৌরভ তরফদার কয়েক মাস আগে একটা সিনেমায় ইনভেস্ট করছিল। সিনেমার নামটা কি জানি, মনে পড়ছে, সিনেমাটার নাম ছিল আমি আসি আমি নেই। সিনেমার ডিরেক্টর ছিল আনোয়ার জাহান শান্ত, আর বাবলু ছিল অ্যাসিস্ট্যান্ট ডান্স ডিরেক্টর। আর যেই মেয়েরে বাবলু পেরাই তরফদার সাহেবের ওই লোকের হাতে তুইলা দেয়, সেই মেয়ে ছিল সিনেমার এক্সট্রা। মেয়েটার নামধাম কিছু জিজ্ঞেস করেছিলি টিপুকে? বাদল প্রশ্ন করল। জি স্যার, মেয়ের নাম অনন্যা। কামাল বলল, এর বেশি আর কিছুই জানতে পারি নাই স্যার। ডান্স মাস্টার বাবলু আর এই অনন্যা, এই দুজনকে কোথায় পাওয়া যাবে? ফের প্রশ্ন করল বাদল। বাবলু তো এফডিসিতেই থাকে, আর অনন্যা নাকি প্রতিদিনই সকালে এফডিসিতে আসে আর সন্ধ্যায় চইলা যায়। বুঝতে পেরেছি। মাথা দোলালো বাদল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। তুই একটু বস, আমি আসছি। আচ্ছা স্যার। বাদল নিজের শোবার ঘরের দিকে চলে গেল। বিছানার ওপর থেকে মোবাইল ফোনটা তুলে নিয়ে কল করল এসিডিবি রায়হান সিদ্দিকীর নম্বরে। বার তিনেক ঋণ হওয়ার পরই অপর প্রান্ত থেকে কলটা ধরল রায়হান সিদ্দিকী। বলো বাদল। একটু আগে নিজের খোঁজর কামালের কাছ থেকে যা কিছু জানতে পেরেছে সবকিছু রায়হানকে খুলে বলল বাদল। ওপাশ থেকে রায়হান মনোযোগ সহকারে চুপচাপ শুনে গেল তার কথা। মাঝে সাঝিয়ে সামান্য হ্যাঁ হু করল কেবল। বাদল কথা শেষ করে যখন থামল, তখন রায়হান গলা খাকারি দিল, অর্থাৎ কথা বলার প্রস্তুতি নিচ্ছে সে। ওপাশ থেকে ভেসে এল রায়হান সিদ্দিকীর গম্ভীর কণ্ঠস্বর। রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের দুর্নীতিবাজেরা তো এফডিসিকে কালো টাকা সাদা করার কারখানা হিসেবে ব্যবহার করে আসছে বহু বছর আগে থেকেই। এমনকি সৌরভ তরফদারের মতো লোকদের প্রডিউসার হয়ে নায়িকা বানানোর লোভ দেখিয়ে জুনিয়র আর্টিস্টদেরকে ভোগ করাটাও নতুন কিছুই না। ঠিক বলেছেন স্যার। কয়েক মুহূর্ত কোনো আওয়াজ এলো না ওপাশ থেকে। বাদল বুঝল কিছু চিন্তা করছে তার ঊর্ধ্বতন কর্মকর্তা। সেও চুপচাপ দাঁড়িয়ে রইল নিজের ঊর্ধ্বতন কর্মকর্তার তরফ থেকে কোনো নির্দেশ আসার অপেক্ষায়। এক কাজ করবে বাদল। অবশেষে রায়হান নির্দেশ দিল, আগামীকাল সকাল সকাল রাহাতকে সঙ্গে নিয়ে এফডিসিতে চলে যাবে।
তারপর বাবলু আর জুনিয়র আর্টিস্ট অনন্যাকে নিয়ে সোজা আমাদের হেডকোয়ার্টারের ইন্টারোগেশন রুমে চলে আসবে। বাকিটা ওদের মুখ থেকেই শুনব। কিন্তু স্যার, সামান্য ইতস্তত করল বাদল। ওরা যদি আসতে না চায়, যদি ঝামেলা করে? পুলিশ কাউকে জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে যেতে বললে সে যদি যেতে না চায়, তবে সেক্ষেত্রে পুলিশের যা করণীয় তাই করবে। ঠান্ডা গলায় কথাটা বলল রায়হান। ওকে স্যার, রাখছি। লাইন কেটে গেল। বাদল ফোনটা আবার বিছানার ওপরে ফেলে শোবার ঘরের একপাশে রাখা ছোট্ট টেবিলটার কাছে চলে গেল। টেবিলের ওপর থেকে নিজের মানিব্যাগটা তুলে নিয়ে রওনা হলো বাইরের ঘরের উদ্দেশ্যে। মোটামুটি ভালো অঙ্কের একটা বকশিস দিতে হবে কামালকে। স্যার, সেই দিন তো আমি পুরাই তবদা খাইয়া গেছিলাম, যখন সবুজ আমার হাতে ১,৫০০ টাকা ধরাই দিয়া কইল সবার লিগা বিরানি নিয়ে আইতে। চোখ বড় বড় করে বলল হাসান। বাপ্পাদিত্য জানতে চাইল, তারপর কি হয়েছিল? হাসান তার দুই পাশে দাঁড়ানো সাঈদ আর বায়োজিতের দিকে তাকালো পালা করে। আগেরবার কেবল এই দুইজনের সঙ্গেই কথা হয়েছিল বাপ্পাদিত্যর। হাসানসহ আরও যাদেরকে সবুজ সেই রাতে বিরিয়ানি খাইয়েছিল তারা কেউই ছিল না সেদিন। তাদের সঙ্গে যে পরে আবার আলাদাভাবে দেখা করে জিজ্ঞাসাবাদ করবে, সেটাও আর করা হয়ে ওঠেনি। তবে সাঈদ আর বায়োজিদের ফোন নম্বর রেখে দিয়েছিল বাপ্পাদিত্য। আজ রায়হান সিদ্দিকীর নির্দেশে সে এই দুজনের সঙ্গে যোগাযোগ করেছে। বলেছিল সেই রাতের আসরে যারা উপস্থিত ছিল তাদেরকে সঙ্গে নিয়ে তার সাথে দেখা করতে। কোথায় দেখা করতে হবে সেটাও বলে দিয়েছিল। তার কথা মতো হাসান, তোহা আর ফাইয়াজকে সঙ্গে নিয়ে নির্ধারিত জায়গায় চলে এসেছিল সাঈদ আর বায়োজিৎ। যদিও বাপ্পাদিত্য তাদেরকে আসতে বলেছিল রাত ঠিক 8:30টায়, কিন্তু তারা আসতে আসতে প্রায় 9:15টার মতো বেজে গেছে। তাকে ৪৫ মিনিটের মতো অপেক্ষা করিয়েছে তারা। যাই হোক, প্রথমে তোহা আর তারপর ফাইয়াজকে জিজ্ঞাসাবাদ করেছে বাপ্পাদিত্য। তেমন গুরুত্বপূর্ণ কিছুই বলতে পারেনি তারা দুজন। সেই রাতে নাকি গাজার স্টিক বানাতে তারা এতটাই ব্যস্ত ছিল যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, কার সাথে কার কি কথাবার্তা হচ্ছে, সেসব কিছুই সেভাবে খেয়াল করেনি। তাদের কেবল এটুকুই মনে আছে যে সবুজ হাসানকে টাকা দিয়ে বিরিয়ানি আনতে পাঠিয়েছিল। তারা বেশ অবাক হয়েছিল এই ভেবে যে ও টাকা পেল কোথা থেকে। সবুজকে জিজ্ঞেসও করেছিল তারা, কিন্তু সে এড়িয়ে গিয়েছিল। তারাও আর ঘাটায়নি তাকে, স্টিক বানাতে ব্যস্ত হয়ে পড়েছিল আবার। এরপর হাসান বিরিয়ানি নিয়ে হন্তদন্ত হয়ে ফিরে এসে সবুজকে বলেছিল যে সে যে রেস্টুরেন্টে বিরিয়ানি কিনতে গিয়েছিল সেখানকার টিভিতে খবরে নাকি তাকে দেখাচ্ছিল, পুলিশ নাকি তাকে খুঁজছে। এই কথা শুনেই সবুজ উত্তেজিত হয়ে কাকে ফোন করতে করতে বেরিয়ে গিয়েছিল। এরপরে তারা কেউই আর তাকে দেখেনি। তার নাম্বারে কল করেও বন্ধ পাওয়া গিয়েছিল। এখন বাপ্পাদিত্য জিজ্ঞাসাবাদ করছে হাসানকে, যাকে সবুজ পাঠিয়েছিল বিরিয়ানি আনতে। তোহা আর ফাইয়াজ এই মুহূর্তে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তারপর আমি কাছাকাছি বড় বিরিয়ানির একটা দোকানে গিয়া বিরিয়ানির অর্ডার দিলাম। বাপ্পাদিত্যর দিকে তাকিয়ে বলতে আরম্ভ করল হাসান। বিরিয়ানির প্যাকেটগুলান রেডি হইয়া আইতে আইতেই দেখি টিভিতে নিউজ হইতাছে, আর হেই নিউজে সবুজে দেখাইতাছে। স্কুলের ঘটনাটা তো আমরা কেউই তখনও জানতাম না। নিউজেই ওই প্রথম দেখছিলাম। ওইখানে সবুজের ছবি দেখাইয়া কইতেছিল যে স্কুলের ঘটনাটার আসল কালপিট নাকি আমগো সবুজ, অরে নাকি পুলিশ খুঁজতাছে। এইসব দেখা তো আমার পুরা মাথায় হাত। তারপর হাসান একটা ঢোক গিলল, তারপর আবার বলতে লাগল, আমি কোনো রকমে বিরিয়ানির প্যাকেটগুলা নিয়া দৌড়াইয়া গিয়ে সবুজরে জানাইলাম ব্যাপারটা। সবুজের তো পুরাই প্যান্টের মধ্যে মুইত্তা দেওয়ানের মতো অবস্থা। ওই নগদে নিজের মোবাইল ফোনটা হাতে নিয়া কারে জানি ফোন দিল। হ্যাঁ, ফোন ধরল না। এরপর ফোন দিল কালাচাঁদপুরের ওর আর এক বড় ভাইরে। ওই বড় ভাই কালাচাঁদপুর এলাকায় গাঞ্জা, হিরোইন, বাবা থিক্কা শুরু কইরা আরো অনেক কিছুই বেছে। হ্যার লগে সবুজের অনেক ভালো খাতিরা ছিল। মাঝে মধ্যে হের কাছ থেকে বাকিতেও মাল আনত। হ্যাঁও হুনসি অনেক মায়া করত সবুজরে। এর লেগা ওই চাইলেই বাকিতে মাল দিয়া দিত। মালের দাম শোধ করা নিয়ে তেমন কোনো প্যারাও নাকি দিত না। যাই হোক, সবুজ এই বড় ভাইয়ের লগে ফোনে কথা কইতে কইতে বাইর হইয়া গেছিল গা, আর ফিরা আহে নাই। প্রথমে কাকে ফোন করেছিল? বাপ্পাদিত্য জানতে চাইল। হেইডা তো স্যার কইতে পারি না। মাথা চুলকালো হাসান। আচ্ছা, কালাচাঁদপুরের ওই বড় ভাইয়ের নাম জানো? স্যার, এইটা জানি। কি নাম? হাসান বলল, জলিল ভাই।
হ্যালো, সাজ্জাদ সাহেব বলছেন? জি ডক্টর, বলুন। অপর পাশ থেকে বলতে লাগলেন ফরেনসিক বিশেষজ্ঞ নওরিন ইসলাম। আজ বিকেলে আপনি যে ইটটা নিয়ে এসেছিলেন আমাদের কাছে, ওটা থেকে পাওয়া ডিএনএ ভিকটিম সবুজের ডিএনএর সঙ্গে 100% ম্যাচ করে গেছে। যদিও ইটটার ফরেনসিক টেস্টের রিপোর্ট আগামীকাল সকালের মধ্যেই আপনাদের হেডকোয়ার্টারে পৌঁছে যাবে, তবুও ভাবলাম আগেই জানিয়ে রাখি। খুবই ভালো করেছেন ডক্টর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ গদগদ ভঙ্গিতে বলল সাজ্জাদ। তার মানে এই ইটটাই যে মার্ডার ওয়েপন, সে ব্যাপারে আর কোনো সন্দেহ নেই? অন্য আর কোনো আলামত কি উদ্ধার করা গেছে ইটটা থেকে? না, ৩৬ ঘন্টারও বেশি সময় ধরে পানির নিচে ছিল ইটটা। সেই জিনিস থেকে এতটুকু যে পাওয়া গেছে, এটাই অনেক। এরই মধ্যে বিপ বিপ করে উঠল সাজ্জাদের মোবাইল ফোন। অন্য কেউ কল করেছে। ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে এনে পর্দায় ভেসে ওঠা নামটা দেখল। পলাশ অধিকারী, ডিবির টেকনিক্যাল উইং এর জুনিয়র অফিসার। আজ বিকেলে ফ্রগম্যানরা ধলেশ্বরী নদীতে যে মোবাইল ফোনটা খুঁজে পেয়েছিল, সেই ফোন আর ফোনের ভেতরে থাকা সিম কার্ডের যাবতীয় তথ্য বের করার দায়িত্ব তাকেই দিয়ে এসেছিল সাজ্জাদ। সাজ্জাদ ভাই, এই ফোন গেছে মানে ফোনের সবই গেছে। স্বচ্ছ প্লাস্টিকের এভিডেন্স ব্যাগে মোড়ানো নোকিয়ার ২৬০০ মডেলের মোবাইল ফোনটা নেড়েচেড়ে দেখতে দেখতে ঠোঁট উল্টে বলেছিল পলাশ। মাল্টিমিডিয়া সাপোর্টেড ফোন হলে প্রিভিয়াস ডেটা রিকভার করা যেত, কিন্তু এইসব ফোনে তো কল আর মেসেজ ছাড়া তেমন কিছুই করা যায় না। আর একবার ফোন নষ্ট হলে ঠিক করার পর সেসবেরও কোনো হিস্ট্রি রিকভার করা যায় না সাধারণত। তবে সিম কার্ডটা যেহেতু সচল আছে, তাই সিম কার্ডের তথ্য বের করে দেওয়া যাবে। পলাশের কলটা ধরা দরকার। নিশ্চয়ই সিম কার্ডের ব্যাপারে কিছু জানাতে কল করেছে, মনে মনে ভাবল সাজ্জাদ। কিন্তু দেখতে দেখতেই কল কেটে গেল। ঠিক আছে ডক্টর, আপনাকে আবারও ধন্যবাদ। নিজের ফোনটা আবার কানে ঠেকালো সাজ্জাদ। আমার আরেকটা কল আসছে, রাখছি তাহলে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন সাজ্জাদ সাহেব। লাইন কেটে গেল। সাজ্জাদ কল করল পলাশ অধিকারীর নম্বরে। বাপ্পাদিত্যর সাথে কথা সেরে ফোনটা নিজের স্টাডি রুমের টেবিলের ওপরে রেখেই রাতের খাবার খেতে চলে গিয়েছিল রাইহান। খাওয়া দাওয়া শেষে হাত মুখ ধুয়ে ফিরে এসে ফারিয়াকে কল দেওয়ার জন্য ফোনটা হাতে নিয়েই দেখে সাজ্জাদ কল দিয়েছে বেশ কয়েকবার। নিশ্চয়ই জরুরি কিছু জানাতে কল দিয়েছিল, দেখি কল ব্যাক করে। আপন মনে ভাবল এসি রাইহান সিদ্দিকী। সাজ্জাদের নম্বরে কল দিয়ে ফোনটা কানে ঠেকাল সে। আসসালামু আলাইকুম স্যার। কল রিসিভ করেই বলে উঠল এসআই সাজ্জাদ। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সাজ্জাদ? ফরেনসিক বিশেষজ্ঞ নওরিন ইসলাম যে তাকে কল দিয়েছিলেন, সে কথা রাইহানকে জানালো ডিবির এএসআই। এও জানালো যে সবুজের মাথা যে পানির নিচে থেকে পাওয়া ওই ইটটা দিয়েই থ্যাতলানো হয়েছিল, সেটা সন্দেহতীতভাবে প্রমাণিত হয়েছে। এরপর সে আরও যোগ করল, ডক্টর নওরিন ইসলামের পরে আমাদের টেক টিমের পলাশ কল করেছিল স্যার। রাইহান জানতে চাইল, কি বলল পলাশ? বলল যে সাজ্জাদ বলে যেতে লাগল, সিম কার্ডটা যার নামে রেজিস্টার্ড তার নাম ঠিকানা সব সে বের করে ফেলেছে। তবে এই সিম কার্ডের নাম্বারে গত ১ মাসের সব ইনকামিং আর আউটগোয়িং কলের ডিটেলস বের করতে আরও খানিকটা সময় লাগবে ওর। আচ্ছা, সিম কার্ডটার রেজিস্ট্রেশন কার নামে করা? জলিল ঢালি বলে কারো নামে করা স্যার। নামটা শোনার সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে গেল রাইহানের। কি নাম বললে? জলিল ঢালি স্যার, আবারও বলল সাজ্জাদ। নামটার সঙ্গে পরিচিত এসিডিবি রাইহান সিদ্দিকী। কিছুক্ষণ আগেই বাপ্পাদিত্যর কাছে শুনেছে সে এই নামটি। কালাচাঁদপুর এলাকার এক মাদকদ্রব্য বিক্রেতার সঙ্গে সবুজের বেশ সখ্যতা ছিল, যার নাম ছিল জলিল। এখন সেই জলিল আর এই জলিল ঢালি একই ব্যক্তি কিনা সেটা নিশ্চিতভাবে বলা না গেলেও সেটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ঠিক আছে সাজ্জাদ, রাইহান বলল। পলাশকে বলো নাম্বারটাতে ইনকামিং আর আউটগোয়িং কলের ডিটেলস যত দ্রুত সম্ভব বের করতে। ও কিছু জানানো মাত্রই আমাকে জানাবে। ওকে স্যার। লাইন কেটে দিল রাইহান। এরপর কল করল বাপ্পাদিত্যর নম্বরে। দুবার রিং হলো। তারপরই অপর প্রান্ত থেকে শোনা গেল বাপ্পাদিত্য ভট্টাচার্যের কণ্ঠ। হ্যালো স্যার। হ্যাঁ বাপ্পাদিত্য। রাইহান সরাসরি কাজের কথায় চলে এলো। তুমি যে ড্রাগ পেডলারের কথা বলছিলে একটু আগে, তার পুরো নাম সম্ভবত জলিল ঢালি। আপনি কি করে জানলেন স্যার? অবাক হল বাপ্পাদিত্য। পানির নিচে মার্ডার ওয়েপনের সাথে মোবাইল ফোনটা পাওয়া গিয়েছিল, সেই মোবাইল ফোনের ভিতরের সিম কার্ডটা এই নামে রেজিস্ট্রেশন করা। বলেন কি স্যার?
তার মানে সবুজের হত্যাকাণ্ডে জলিলও জড়িত? এখনই সেই সিদ্ধান্তে আসা যাবে না বাপ্পাদিত্য, গভীর স্বরে রাইহান বলল। আগে জলিলের ব্যাপারে সব ইনফরমেশন বের করতে হবে, তারপর ওকে ধরে জিজ্ঞাসাবাদ করতে হবে। এরপর দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। ক্ষণিকের জন্য থামল রাইহান, তারপর জানতে চাইল, রতন নামে নতুন বাজার এলাকার তোমার যে ইনফরমারের কথা বললে তখন তার সঙ্গে কি কথা হয়েছে? জি স্যার, বাপ্পাদিত্য জানালো। একটু আগেই কথা হলো ওর সাথে। ও বলল যে এখন নাকি আর নতুন বাজারে থাকে না, ও মালিবাগ থাকে। তবে ওর প্রচুর লোকজন আছে নতুন বাজারে, তাদের মাধ্যমে খোঁজখবর নিয়ে আগামীকাল সকালের মধ্যেই আমাকে জানাবে। দেখো তাহলে আগামীকাল সকালে ও কি জানাই। রতন খুব কাজের ইনফরমার স্যার। বাপ্পাদিত্যর কণ্ঠে নিজের খোঁজরের প্রতি দৃঢ় বিশ্বাস প্রকাশ পেল। আমার পোস্টিং যখন ভাটারা থানায় ছিল তখন থেকেই আমার হয়ে কাজ করে। ও পাকা খবর ছাড়া দেয় না স্যার। গুড, রাখছি তাহলে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। মোবাইল ফোনটা টেবিলের ওপরে রেখে নিজের চেয়ারে গিয়ে বসল রাইহান। একটা সিগারেট ধরিয়ে গা এলিয়ে দিল চেয়ারে, ডুব দিল চিন্তার গভীর সাগরে। মার্ডার ওয়েপন ক্রাইম সিনের পাশেই ডাম্প করা হয়েছে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আপন মনে ভাবতে লাগল সে। এমনটা হতে পারে ভেবেছিলাম, কিন্তু যখন দেখা যাচ্ছে এমনটাই হয়েছে তখন তো প্রশ্ন উঠছে খুনির পেশাদারিত্ব নিয়ে। সবুজকে যে খুন করেছে সে কি আদৌ পেশাদার খুনি? একজন পেশাদার খুনি কি মার্ডার ওয়েপন ক্রাইম সিনের পাশেই ডাম্প করবে? না, করবে না। কিন্তু আমাদের যে সাসপেক্ট সৌরভ তরফদার, তিনি তো একজন ঝানু রাজনীতিবিদ। তিনি কেন অপেশাদার কাউকে দিয়ে খুন করাবেন? তবে কি সৌরভ তরফদার ছাড়াও আরও একজনকে কিঞ্চিত সন্দেহ হচ্ছে রাইহানের। ব্যক্তিগতভাবে সে মনে প্রাণে চাইছে ওই ব্যক্তির ওপরে জন্ম নেয়া তার এই সন্দেহটা ভুল প্রমাণিত হোক। কিন্তু তা যদি না হয়, যদি তার সন্দেহটা সত্যি প্রমাণিত হয়, তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক হবে। আচ্ছা, ফোনের ভেতরে পাওয়া সিম কার্ডটা যেহেতু জলিলের, তার মানে ফোনটাও নিশ্চয়ই জলিলের। কিন্তু জলিলের ফোন ওখানে কিভাবে এলো? এমন নয় তো যে সবুজকে কল করে জলিলই ওখানে ডেকেছিল, তারপর সেই সবুজকে খুন করে মার্ডার ওয়েপন আর যেই ফোন থেকে সবুজকে কল করে ডেকে এনেছিল সেই ফোনটা পাশের নদীতেই ফেলে দিয়েছিল। ভাবতে ভাবতে রাইহানের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়ে উঠল। কিন্তু তাহলে সবুজের ফোনটা কোথায় গেল? সবুজের কাছেও তো একটা মোবাইল ফোন থাকার কথা, যেটাই কল করে জলিল তাকে ওখানে ডেকেছিল। সেটা কি অন্য কোথাও নিয়ে গিয়ে ডাম্প করেছে? এক পর্যায়ে চেয়ারে হেলান দেয়া অবস্থা থেকে সোজা হয়ে বসল রাইহান সিদ্দিকী। হাতের শেষ হয়ে আসা সিগারেটটা নিভিয়ে টেবিলের ওপরে রাখা অ্যাশট্রেতে রেখে দিল। তারপর মনে মনে নিজেই নিজেকে বলল, দেখা যাক আগামীকাল রতন কি জানায়, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। ফারিয়াকে কল দেওয়ার জন্য মোবাইল ফোনটা তুলে নিল রাইহান। এই গল্পের বাকি অংশের কিছু অংশ শুনবেন আগামীকাল ঠিক রাত 10টায়।